ট্রাম্পকে ছাড়ছেন ঘনিষ্ঠরা, জোরালো হচ্ছে অপসারণের দাবি। কৃষক বাঁচাতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি। আনুশকা ধর্ষণ ও হত্যায় বন্ধু দিহানের স্বীকারোক্তি। রাজধানী থেকে 85 কোটি টাকার সাপের বিষ সহ আটক 5। এবং প্রতি বছর বায়ু দূষণের ক্ষতির অঙ্ক দিয়ে বানানো যায় 2টি পদ্মা সেতু। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। ইটভাটা, শিল্প কারখানা, রাস্তা খোঁড়াখুড়ি কিংবা যানবাহনের কালো ধোঁয়া রাজধানীতে দিন দিন বাড়িয়ে তুলছে বায়ু দূষণের মাত্রা। দূষণ রোধে আইন পরিকল্পনা মাঝে মধ্যে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতও। এরপরও বাড়ছে বিভিন্ন ধরনের রোগ, রয়েছে মৃত্যু ঝুঁকিও। দূষণে ক্ষতবিক্ষত রাজধানী ঢাকাকে নিয়ে থাকছে মনিরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। এবারে বিস্তারিত এবং শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাবলী। অবশেষে কংগ্রেস ভবনে হামলার ঘটনার নিন্দা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার 2 সদস্য। ঘটনার দায় কাঁধে নিয়ে আগামী 16 তারিখের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যাপিটল হিলের পুলিশ প্রধান। রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ, সেই সঙ্গে কড়া নজরদারিতে রাখা হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। I would like to begin by addressing the heinous attack on the United States Capitol. Like all Americans, I am outraged by the violence, lawlessness, and mayhem. কংগ্রেস ভবনে হামলায় উস্কানির অভিযোগে গোটা বিশ্বে যখন নিন্দার ঝড়, তখন ঘটনার প্রায় 24 ঘন্টা পর আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তবে টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় ছিল অনেকটাই নমনীয় হয়ে ঘটনা হালকা করার চেষ্টা। সমর্থকদের এই হামলার নিন্দা জানিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঘৃণ্য ঘটনা বলে অভিহিত করলেন। To those who engaged in the acts of violence and destruction, you do not represent our country. And to those who broke the law, you will pay. উস্কানিমূলক বক্তব্যের দায়ে 12 ঘন্টা বন্ধ রাখার পর আবারও খুলে দেওয়া হয়েছে তার টুইটার অ্যাকাউন্ট। নতুন ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কংগ্রেস যেহেতু ভোটের ফলাফলকে স্বীকৃতি দিয়েছে, সেহেতু 20 জানুয়ারি নতুন প্রশাসন ক্ষমতা নেবে। আইনি ব্যবস্থা এড়াতে একে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবে দেখছেন তারই দলের নীতি নির্ধারকরা। A new administration will be inaugurated on January 20th. My focus now turns to ensuring a smooth, orderly, and seamless transition of power. এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী বেটসি ডেভস। পদত্যাগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনেন দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা ডেভস। এর আগে ঘটনার পরপরই পদত্যাগ করেন দেশটির পরিবহন মন্ত্রী এলিয়েন চাও। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জারি রয়েছে কারফিউ। আশপাশের 6টি রাজ্য থেকে তলব করা হয়েছে ন্যাশনাল গার্ড। প্রতি 7 ফুট পর পর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন। আগামী কয়েকদিন আর কোনো অঘটন যাতে না ঘটতে পারে সেজন্য দেশটিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 6 জানুয়ারি সহিংসতার জন্য তদন্ত শুরু হয়েছে। এ তদন্তে উস্কানিদাতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর সে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর আমেরিকা নতুন চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। তবে আইনি বিশ্লেষকরা বলছেন, নতুন কোনো অঘটন ঘটাতে আর সুযোগ পাবেন না ট্রাম্প। এখন তার পরিণতি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ক্রমশই জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে। কেউ দাবি জানাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্যোগী হতে, আবার কেউ ট্রাম্পকে অভিশংসন করার দাবিও জানিয়েছেন।
Welcome the 45th President of the United States of America. ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর সময় শেষের আগেই মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে। এই সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে মেয়াদ শেষের আগেই তাকে সরিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সাময়িক বা স্থায়ীভাবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। 1963 সালে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর 25তম সংশোধনী আনা হয়। 1967 সালে তা কংগ্রেসের অনুমোদন পায়। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হলে এর আওতায় অস্থায়ী ভিত্তিতে প্রেসিডেন্টের দায়িত্ব পান ভাইস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যালঘিষ্ঠদের নেতা ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার বলেন, ক্যাপিটল ভবনে যা ঘটেছে তা প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিতে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। এই প্রেসিডেন্টের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত না। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি সংবিধানের 25তম সংশোধনী কার্যকর করার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের এই সিনেটর। ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি আখ্যা দিয়ে একই দাবি তুলেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, মাইক পেন্স ও মন্ত্রিসভা উদ্যোগ না নিলে কংগ্রেসের উচিত ট্রাম্পকে অপসারণে অভিশংসনের উদ্যোগ নেওয়া। এছাড়া অভিশংসনের প্রস্তাব আনতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন একদল আইন প্রণেতা। ট্রাম্পকে সরানোর উদ্যোগ নিতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে একটি চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের বিচার সংক্রান্ত কমিটির ডেমোক্রেট সদস্যরা। তারা বলেছেন, ট্রাম্প তার কাজকর্মে বারবারই প্রমাণ করেছেন তিনি আমেরিকার গণতন্ত্রকে সুরক্ষা দিতে এবং প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালনে অনিচ্ছুক। ট্রাম্পের নিজ প্রশাসনেও 25তম সংশোধনীর প্রয়োগ নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প সন্ত্রাসবাদে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির অনেক আইন প্রণেতা। তাকে পদ থেকে সরানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন তার মন্ত্রিসভার সদস্যরাও। এদিকে ট্রাম্পকে অপসারণ করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 14,000 কোম্পানির প্রতিনিধিত্বকারী ব্যবসায়ী গ্রুপগুলো। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিরছে দেশের খবরে। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই সময় পেঁয়াজ আমদানির উদ্যোগ দেশের কৃষককে লোকসানের মুখে ফেলবে। এদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ন্ত্রণমূলক 5% সহ মোট 10% শুল্ক বসানো হলেও পেঁয়াজ আমদানিতে আগে দেওয়া অনুমতির মেয়াদ নতুন করে বাড়ানো হচ্ছে না। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। আবারও আলোচনায় পেঁয়াজ, তবে এবার রপ্তানি বন্ধ নিয়ে নয়, বরং উল্টো ভারতের রপ্তানির সুযোগ দেয়া নিয়ে। 3 মাস পর ভারত থেকে মিলছে পেঁয়াজ আমদানির অনুমতি, কারণ সেখানে দাম কম। কিন্তু এমন সময় ভারত এই সুযোগ দিল যখন বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুম। অথচ ভারত যখন আগে রপ্তানি বন্ধ করেছিল তখন দাম উঠেছিল 150 টাকা পর্যন্ত, আর 2019 সালে কেজিতে পেঁয়াজের দাম উঠেছিল 200 থেকে 300 টাকা। এমন বাস্তবতায় সরকার আমদানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক 5% সহ মোট 10% শুল্ক আরোপ করে। অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ও আগের নেয়া আমদানি অনুমতির মেয়াদ বাড়াতে রাজি নয়। এই ইম্পোর্ট যেটা করি পেঁয়াজ, সেটার মেয়াদ থাকে প্রাথমিকভাবে 4 মাস এবং ডাইরেক্টর অনুমোদন নিয়ে আরও 2 মাস এক্সটেনশন করা যায়। সে পেঁয়াজের ইম্পোর্টটা আমরা বন্ধ রেখেছি, প্লাস আমাদের যে 2 মাসের যে এক্সটেনশন, যে 4 মাসের পরে 2 মাসের টাইম এক্সটেনশন, সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। তবে কৃষি অর্থনীতিবিদরা ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির পুরোই বিপক্ষে। অবাধে বাংলাদেশে প্রবেশ করে তাহলে 30 টাকারও নিচে নেমে আসার সম্ভাবনা রয়ে গেছে। এই পরিস্থিতিতে পেঁয়াজের উৎপাদন মৌসুম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস পেঁয়াজের আমদানি নিষিদ্ধ করা উচিত। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন, আর বছরে গড়ে উৎপাদন হয় 24 থেকে 25 লাখ টন। কিন্তু সেখান থেকে পেঁয়াজ তোলা আর সংরক্ষণজনিত কারণে নষ্ট হয় 5 থেকে 6 লাখ টন। ফলে বছরে ঘাটতি থাকছে প্রায় 10 লাখ টন, আর এই ঘাটতির বেশিরভাগই মেটানো হয় ভারত থেকে আমদানি করে। গোলাম কাদের রবু, এটিএন, ঢাকা। রাজধানীর কলাবাগানে মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেল শিক্ষার্থী
আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহান। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দিহানের জবানবন্দি রেকর্ড করেন। রিমান্ডের জন্য পুলিশ আদালতে নিলেও আসামি দিহান স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চাওয়ায় কলাবাগান থানার পরিদর্শক তদন্ত আফম আসাদুজ্জামান তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এদিকে আনুশকার মৃতদেহের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। আনুশকার বাবা মোহাম্মদ আলামিন ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার রাতে আনুশকার বন্ধু ইফতেখার ফারদিন দিহান সহ 4 জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুধু দিহানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। না, এখানে জোর জবরদস্তির আর অন্য কোনো আলামত পাই নাই। তবে আমরা তার এখানে আমরা তার জনিপথে আমরা কিছু পাইছি, ইনজুরি পাইছি এবং পায়ুপথে কিছু ইনজুরি পাইছি। সেই ইনজুরিগুলোর জন্য সে রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে সেজন্য মারা গেছে। তার বডি থেকে নমুনা সংগ্রহ করেছি, ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠাইছি। যদি ডিএনএ রিপোর্ট আসে তখন বলা যাবে এটা গ্যাংরেপ হয়েছে কিনা। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আশা করছি এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে। রাজধানীর রামপুরা থেকে 85 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাব 12। এ সময় চোরাচালান চক্রের 5 সদস্যকেও আটক করা হয়েছে। শুক্রবার খিলগাঁও তালতলা এলাকার নতুন বাগ বি ব্লকের একটি বাসায় অভিযান চালায় র্যাব 12-র একটি দল। অভিযানে সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যদের আটক করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাপের বিষ পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, এই চোরাচালান চক্রের সাথে কোনো ব্যবসায়ী বা প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মোট 12 পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, 6টি টেস্টিং কিট, একটি ম্যানুয়াল, একটি ডিভিডি সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি বিশেষ গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে বিধায় অধিক মুনাফার আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়ে থাকে। এবারে করোনা প্রসঙ্গ। কোভিড-19 ভ্যাকসিনের জন্য আরও বিকল্প পথ খুঁজছে বাংলাদেশ। ভ্যাকসিন দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে চলছে আলাপ আলোচনা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্যাকসিনের উৎসের তালিকায় আছে চীন সহ আরও কয়েকটি দেশ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত প্রায় 1 বছর পৃথিবী কাঁপিয়ে চলেছে করোনা নামের অদৃশ্য এক শত্রু। মরণ ব্যাধি এই ভাইরাস থেকে মুক্তি চায় বিশ্ববাসী। সবাই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায়। উন্নত দেশগুলোতে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা করা কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটি অর্থাৎ কোভ্যাক্স উদ্যোগটির সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। এই উদ্যোগে 2021 সালের মধ্যে বিশ্বে 200 কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাওয়া গেলেই চুক্তিবদ্ধ দেশগুলোর মোট জনসংখ্যার 3%কে দ্রুততা দেওয়া হবে। বাংলাদেশও কোভ্যাক্সের মাধ্যমে 2.5 কোটি ডোজ ভ্যাকসিন পাবে, তবে জুনের আগে তা পাওয়া সম্ভব নয়। নানান দেশ থেকে নানান জায়গা থেকে ভ্যাকসিন ওখানে জমা করবে। এখন ওখান থেকে যে ভ্যাকসিনগুলো আমাদের দিবে সেগুলো কেমন সেটা আমরা তো জানি না এখনো। সেটা কি এরকম অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন হবে নাকি না সেটা মডার্নার ভ্যাকসিন হবে সেটা আমরা জানি না। তবে এতটুকু আমরা শুনেছি যে কোভ্যাক্স যে সমস্ত দেশের যেই ক্যাপাবিলিটি আছে সেরকম ক্যাপাবিলিটি সম্পন্ন ভ্যাকসিন দেওয়া চিন্তা করবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে এখন কিছুটা সময় লাগবে। এরই মধ্যে যারা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তাদের সাথে ইতিবাচক সাড়া দিচ্ছে বাংলাদেশ। তবে চীনের সিনোভ্যাকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগ্রহী প্রতিষ্ঠানদের তথ্য সতর্কতার সাথে যাচাই বাছাই চলছে। চীনা যে গ্রুপটার কথা, জেফি লংকম বায়োফার্মাসিউটিক্যাল কো লিমিটেড আমাদের কাছে এসছে এবং আমরা তাদেরকে কিছু কোয়ারিজ দিয়ে আমরা জানতে চেয়েছি
যে তারা এই কোয়ারিজগুলোর উত্তর দিলে আমরা এটা দিব। ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের হিসেব নিকেশ করতে হচ্ছে, পরিকল্পনার কৌশলও পরিবর্তন করতে হচ্ছে নানা দিক বিবেচনায়। টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের দুরকম প্রশিক্ষণ করাতে না হয় সেটা আমরা অনুরোধ করেছি। তবে সেটা যে তারা পারবেন সেটা বলা যায় না, যেহেতু সেখানে অনেক দেশের থেকেই বা অনেক কোম্পানির প্রস্তুতকৃত টিকাই থাকবে। যদি দু রকমের টিকা হয়, আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনা বা রিফ্রেশার প্রশিক্ষণ করা, সেগুলো আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। রংপুরে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র ও বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন শেষে আজ কথা বলেন তিনি। করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে। একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। দেশে করোনা পরিস্থিতি জানাবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত 2 মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,734 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,20,690 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 181টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ সর্বশেষ হিসেবে 13,681 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 785 জন। দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থেকে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 833 জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 4,65,279। এবারে বায়ু দূষণের ওপর আমাদের 6 পর্বের ধারাবাহিক রিপোর্ট নিয়ে বিশেষ আয়োজন। বায়ু দূষণে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষে, আর রাজধানী ঢাকা আছে দ্বিতীয় স্থানে। দূষণ রোধে আইন, পরিকল্পনা, নানা উদ্যোগ কি তাহলে কোনো কাজেই আসছে না? রাজধানী এবং এর আশেপাশে বিভিন্ন ধরনের দূষণের মান, মাত্রা এবং ক্ষতিকর প্রভাব নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 6 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ঢাকার বাতাস এখন বিশ্বের চেয়ে কম ক্ষতিকারক নয়। কোথাও কোথাও এমন অবস্থা যেন ধূলির ঝড়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তা হরহামেশাই 200 পেরিয়ে যাচ্ছে, যদিও 100-র বেশি হওয়া মানেই মানবদেহের জন্য ক্ষতিকারক। বায়ু দূষণের প্রধান কারণগুলোর একটি ইটভাটা। রাজধানীর আশেপাশে প্রায় 1200 ইটভাটা প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে। ইদানিং এই দূষণের মাত্রা কিছুটা কমলেও এখনো শীর্ষে বা দ্বিতীয় স্থানে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা মহানগরে খোঁড়াখুড়ি আর অবকাঠামো নির্মাণ বেড়েছে। প্রায় 2-2.5 বছর হবে যে ধুলাবালি চলছে, কোনো পদক্ষেপ নেই। বেশি হয়ে গেলে মোবিলের বয়স, তখন কালো ধোঁয়াটা বেড়ে। সমন্বয় করে একটা ম্যানেজমেন্ট করা দরকার ছিল, সেটা তো ঢাকা শহরে নাই। গবেষণা বলছে শুষ্ক মৌসুমে বায়ু দূষণের জন্য ইটভাটা ও শিল্প কারখানার দায় প্রায় 29 ভাগ। এছাড়া সমন্বয়হীন খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ 30 ভাগ দূষণ ছড়াচ্ছে। প্রায় 70টা স্থানের পরিমাপ করে আমরা লক্ষ্য করেছি যে এইখানে আমাদের পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নির্ধারিত মানমাত্রা রয়েছে, ধূলিকণা বা বস্তুকণা 2.5 মাইক্রনের, সেই যে 65 মাইক্রোগ্রামের স্ট্যান্ডার্ড আছে তার প্রায় 2 থেকে 2.5 গুণ আমরা কমনলি সব জায়গায় দেখতে পাচ্ছি। এমন অবস্থায় বাতাসে ব্ল্যাক কার্বন, সীসা, সালফার, নাইট্রেট ও ক্রোমিয়াম সহ ক্ষতিকারক উপাদান বাড়ছে। এসবের কোনোটির মাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 200 গুণ পর্যন্ত বেশি। এছাড়া আঞ্চলিক দূষণেরও শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। শীতকালে উত্তরে বাতাস ভারত ও নেপালের দূষিত বায়ু বাংলাদেশে বয়ে নিয়ে আসছে। দূষণের বিষয়টি দেখভাল করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের, কিন্তু কি করছে তারা? একটা মেজর চ্যালেঞ্জ হলো আমাদের কনস্ট্রাকশন। ব্যক্তি পর্যায়ে আমরা বিল্ডিং বানাচ্ছি, ওখান থেকে ডাস্ট পলিউশন হচ্ছে। আমাদের বিভিন্ন প্রকল্পগুলো চলছে, আমাদের বড় বড় প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো চলছে, রাস্তা খোঁড়াখুড়ি চলছে, তো সেগুলিকেও আমরা অ্যাড্রেস করেছি। ইটভাটা, কনস্ট্রাকশন নাকি গাড়ি কালো ধোয়া, দূষণের ক্ষেত্রে কোনটি কোন মাত্রায়
তা নিয়ে তথ্যগত কিছুটা বিভ্রান্তি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দূষণের মাত্রা যে বেড়েছে এ নিয়ে দ্বিমত নেই কারো। বিশ্বব্যাংকের 2018 সালের গবেষণা বলছে শহর অঞ্চলে দূষণের যে ক্ষতি তা প্রায় 6.5 বিলিয়ন বা 54,000 কোটি টাকা, যা দিয়ে প্রতি বছর অন্তত 2টো পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। মনির ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আগামীকাল দ্বিতীয় পর্বে থাকছে বায়ু ও দূষণের ক্ষতিকর প্রভাব এবং এ থেকে প্রতিকার নিয়ে প্রতিবেদন। দর্শক, নিউজ আওয়ার এই পর্যায়ে নিচ্ছে বাজেস্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। আজ থেকে শুরু হলো চৌশিক নির্বাচনের প্রচার কাজ। এবং বিশ্বের শীর্ষ ধনী টেসলার ইলন মাস্ক। ট্রাম্পকে ছাড়ছেন ঘনিষ্ঠরা, জোরালো হচ্ছে অপসারণের দাবি। কৃষক বাঁচাতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি। আনুশকা ধর্ষণ ও হত্যায় বন্ধু দিহানের স্বীকারোক্তি। রাজধানী থেকে 85 কোটি টাকার সাপের বিষ সহ আটক 5। এবং প্রতি বছর বায়ু দূষণে ক্ষতির অঙ্ক দিয়ে বানানো যায় 2টি পদ্মা সেতু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার। করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে 27 জানুয়ারি। জুম্মার নামাজের পর প্রচারে নামেন প্রার্থীরা। হযরত আমানত শাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচার কাজ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। একই সময়ে পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে 1 নম্বর ওয়ার্ড থেকে প্রচারে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটি করার পরিকল্পনার কথা জানান তিনি। আর ভোটে কারচুপি হলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। একই সময়ে নিজ নিজ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচার কাজ শুরু করেছেন। এই চট্টগ্রামকে আমি 100 ভাগ না পারলেও 80 থেকে 90 ভাগ সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা শহর পরিণত করব। ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক, এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সারা দেশেই দলের ঘর গোছানোর দায়িত্ব যার, সেই সাধারণ সম্পাদকের নিজের জেলা নোয়াখালী আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে। বিষয়টি নতুন নয়, তবে নতুন করে সামনে এনেছেন খোদ ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের। এ নিয়ে বিব্রত কেন্দ্রীয় নেতারাও। নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিভক্তি পুরনো। সর্বশেষ জেলা সম্মেলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় 2019-এর 20 নভেম্বর। সেই সংঘর্ষে জড়িয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী সদর পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের সমর্থকরা। প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার এমন বক্তব্যে আবারও স্পষ্ট হলো নোয়াখালীর রাজনীতির বিভক্তি রেখা। জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে নিয়ে তার এমন বিষোদ্গার আগে কখনো প্রকাশ্যে আসেনি। নোয়াখালীর রাজনীতিতে ওবায়দুল কাদেরই সবার উপরে, কিন্তু রাজনীতির মাঠ পুরোটা দখলে জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং তার ছেলে শাবাব চৌধুরীর। নোয়াখালী এখন কার কন্ট্রোলে? একরাম সদ্দির হোলা
হাতে নিয়ন্ত্রণ করে কিয়া সর্দিবা আবিছে আল্লাহ অস্ত্র হারাইছে এই হলা অস্ত্র হারাইছে আর বলে অস্ত্রকে ডরাই। একরামুল করিম চৌধুরী ছাড়াও ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেসার সঙ্গে বিরোধ চলছে মির্জা কাদেরের। মন্ত্রী চেয়ারম্যান ইলেকশন থেকে আমার বিরোধিতা করে, অকথ্য ভাষা আমার বিরুদ্ধে কথা বলে, তার খবরটা রাখিয়েন সে কি করে। দলের নেতারা সাধারণ সম্পাদকের ভাইয়ের এমন বক্তব্যে বিব্রত। এই বিষয়টি সম্পর্কে আমি কোনো স্পষ্ট কথা বলতে চাচ্ছি না। এই বিষয়টিকে আমি মনে করছি কাদের ভাই ছোট ভাই ব্যক্তিগত ঘটনা, ব্যক্তিগত বক্তব্য। এটার সাথে আমি রাজনীতির কোনো সম্পর্ক খুঁজে পাই না, পার্টি ক্রাইসিসের কোনো সম্পর্ক খুঁজে পাই না। সে জাতীয় নেতাও নয়, সে একজন জাতীয় নেতার ভাই, এই তার পরিচয়, এর বাইরে তো কিছু না। 2019 সালের নভেম্বরে সম্মেলন হলেও নোয়াখালী জেলার এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তৎকালীন জয়দেবপুরের জনগণের সশস্ত্র প্রতিরোধের দিন 19শে মার্চ স্বাধীনতার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এই মন্তব্য করে দিবসটি জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, 1971 সালে 19 মার্চ স্বাধীনতা ঘোষণার আগেই গাজীপুরের সংগ্রামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে 19 মার্চ একটি ঐতিহাসিক দিন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান করে নেওয়ার পথে দিনটির ভূমিকা গুরুত্বপূর্ণ। 19 মার্চ যেমন প্রথম প্রতিরোধ যুদ্ধ এবং শেষ প্রতিরোধ যুদ্ধ এবং একমাত্র প্রতিরোধ যুদ্ধ সশস্ত্রভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। প্রকৃত মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ইতিহাসের স্বার্থেই এই 19শে মার্চ আমরা মনে করি যে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে বের হওয়া বাংলাদেশ হিন্দু পরিষদের মিছিলটিকে শাহবাগেই আটকে দেয় পুলিশ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সেখানে এক মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে প্রাচীন একটি মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের হিন্দুরা ক্ষুব্ধ হলেও ইমরান খান প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। এছাড়া সিন্ধু প্রদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও যুবতীদের অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করা হয় বলেও অভিযোগ করেন তারা। এসবের প্রতিবাদে তাদের মিছিলটি শাহবাগে পৌঁছালে আটকে দেয় পুলিশ। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে পরিষদের নেতারা জানান, প্রশাসনিকভাবে প্রতিবাদ লিপি পাকিস্তান দূতাবাসে পৌঁছে দেওয়া হবে। হবিগঞ্জে দি জাপান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে শিশু পাল্টে দেয়া ও কর্তৃপক্ষের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সুমি আক্তার নামে এক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাদের একটি ছেলে সন্তান এনে দেয়। এর কিছু সময় পরই ভুল হয়েছে বলে এনে দেয় একটি মেয়ে, আর ছেলে নবজাতকটি নিয়ে যায়। এর শেষ রাতে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্সকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 2 ঘন্টা পর হাসপাতালের প্রধান ফটক খুললেও শিশুটি ততক্ষণে মারা যায়। নবজাতক পাল্টে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও শিশু মৃত্যুর গাফিলতির কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ $18,500 কোটি। গত বছরের শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে সরিয়ে এই স্থান দখল করলেন তিনি। 2020 সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্কের সম্পদ বেড়েছে $160 বিলিয়ন। টেসলার ইলেকট্রিক কারের চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। মাত্র 1.5 বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু গত বছর টেসলার শেয়ারের দাম বেড়ে যায় 9 গুণ। ধীরে ধীরে আর্থিকভাবে শক্তি অর্জন করে টেসলা। 2020 সালের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল $2,700 কোটি এবং তিনি শীর্ষ 50 জন তালিকায় স্থান পেয়েছিলেন। 2017 সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ $18,400 কোটি। Set up space exploration technologies, or SpaceX, with a mission statement of enabling people to live on other planets. মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
8 জানুয়ারি কৃষক দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন এই মানববন্ধন করে। এই সময় দাবি করা হয়, পৃথিবীর অনেক উন্নত দেশে কৃষক দিবস পালন করা হয়, কিন্তু বাংলাদেশের 80% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল হলেও কৃষকদের জন্য কোনো দিবস নেই। স্বাধীনতার এত বছর পরেও কৃষক তার মর্যাদা পায়নি মন্তব্য করে বক্তারা বলেন, তাদের জন্য একটি দিবস ঘোষণা করলে তারা উপকৃত হবে। কুমিল্লার দেবীদ্বারে পালং শাকের ব্যাপক ফলন হয়েছে। পালং শাক বাজারে তোলার সময় কাজে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষাণের পাশাপাশি শিশু কিশোররাও। এবছর পোকার আক্রমণ আর কোনো ধরনের রোগ বালাই না হয় পালং শাকের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। শীতকালীন সবজি হিসেবে পালং শাক কম বেশি সবারই পছন্দ, তাই বাজারে দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকের মুখেও তাই সাফল্যের হাসি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর 15,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 1,500 হেক্টর বেশি। এদিকে অনেক কৃষক ক্ষোভ জানিয়ে বলেন, তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো ধরনের সহযোগিতাই পান না। বীজ সার এই পর্যন্ত নেতা বেতারা সব পাইতে আছে, এই পর্যন্ত পাইনি। যা তারা জায়গা সব তারা এটি পাইয়া বিক্রি করে, কিন্তু আমরা কৃষিকাজ করে আমরা এই পর্যন্ত কিছু পাইনি। সব কিছু খেতেই আমরা করি যে সরকারি কোনো সহযোগিতা আমরা পাইনি। যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করতো, আমরা খেতে কিছু একটু বাড়িয়ে করতাম, পদ্ধতি নতুন নতুন কোনো বিকল্প পদ্ধতি আমরা চেষ্টা করতাম, দেশের মানুষও খুশি হইতো। নিউজ আওয়ারে আবারও সময় হলো বাজেটটি বিরতি নেওয়ার, এরপর আরও যা থাকছে। বালি হামলায় জড়িত কট্টরপন্থী নেতা বশিরের মুক্তি। এবং বাংলাদেশ ক্রিকেট দলে কেউই করোনা আক্রান্ত নয়। স্বাগত নিউজ আওয়ারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। (2002) সালে বালি বোমা হামলার সাথে জড়িত কট্টরপন্থী মুসলিম নেতা আবু বকর বশিরকে মুক্তি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এ খবরে ক্ষোভ জানিয়েছে ওই হামলায় নিজেদের অনেক নাগরিক হারানো অস্ট্রেলিয়া। 82 বছর বয়সী বশির আল কায়েদার আদর্শে অনুপ্রাণিত উগ্রপন্থী সংগঠন জামিয়া ইসলামিয়ার সাবেক প্রধান। কর্তৃপক্ষ জানায়, উগ্রপন্থী ছাড়তে সংশোধন কার্যক্রমের আওতায় আনা হবে তাকে। এদিকে বশিরের মুক্তির নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালি হামলায় নিহতদের পরিবারের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য 2011 সালে 15 বছরের কারাদণ্ড হয় বশিরের। পরে তার সাজার মেয়াদ কমিয়ে আনা হয়। 2001 সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলায় নিহত হয় অস্ট্রেলীয় নাগরিক সহ 2 শতাধিক মানুষ। Good afternoon, everyone. The National Cabinet has met. They have been released consistent with the Indonesian justice system. খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, হোটেল বয় সহ করোনা টেস্টে অংশ নেওয়া সবার রেজাল্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁওয়ের যেসব স্টাফ জাতীয় দলের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেওয়া হয় বুধবার। আর বৃহস্পতিবার কোভিড টেস্ট করানো হয় জাতীয় দলের ডাক পাওয়া 30 ক্রিকেটারের। স্বস্তির খবর, তালিকায় থাকা প্রায় 200 জনই করোনা নেগেটিভ। আরও নিশ্চিত হওয়ার জন্য শনিবার দ্বিতীয় দফা পরীক্ষা হবে। ক্যারিবীয়রা বাংলাদেশে পা রাখবে রোববার। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে আগামী 20 জানুয়ারি। শেষ করব ছাদ কৃষির খবর দিয়ে। বাড়ির ছাদটাই যদি হয় আবাদি জমি কিংবা কংক্রিটের নগরীতে দুরন্ত প্রশান্তির জায়গা, তবে কেমন হয়?
প্রতিদিনের একঘেয়ে জীবনযাপনের ব্যতিক্রম এমন ভাবনা থেকেই নগরী ঢাকায় ছড়িয়ে পড়ছে ছাদ কৃষি। তেমন একটি গল্প জানাচ্ছেন সহকর্মী সম্রাট জানোয়ার। 3 কাঠা জমিতে 4 তলা বাড়ি। অট্টালিকা বানাতে গিয়ে গাছ কাটার আফসোস মেটাতেই কিনা পুরো ছাদেই চলছে চাষাবাদ। গাছের প্রতি ভালোবাসাটা পুরনো ব্যবসায়ী শাহ আলমের, তবে পরিকল্পনাটা নতুন। বাগান করার পূর্ব অভিজ্ঞতা আর বিভিন্ন দেশের নিত্য নতুন কৃষি উদ্ভাবন তাকে উদ্বুদ্ধ করেছে এই ছাদ কৃষিতে। মাটির ব্যবহার নেই, পানিতে অক্সিজেন ও গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ নিশ্চিত করে প্লাস্টিকের ড্রাম, বালতি, পাইপে তৈরি ছাঁচে চলছে আবাদ, যাকে বলে হাইড্রোফোনিক পদ্ধতি। শুরুতেই যা লগ্নি, পরবর্তীতে থাকে কেবল চারার দাম মেটানোর খরচ। এটাতে পোকামাকড়ের ঝামেলা নেই, মাটির ঝামেলা নেই, কীটনাশকের ঝামেলা নেই, এবং শুধুমাত্র আপনি পানিতে শুধু পিএইচটা মাপবেন, ইসিটা মাপবেন, এইটুক ঝামেলা। একই জায়গায় মাচা বানিয়ে বিভিন্ন স্তরে এই পদ্ধতিতে চাষাবাদ চলছে শিম, লাউ, টমেটো, শসা, বাঁধাকপি, শালগম, লেটুস পাতা, পেঁয়াজ, স্ট্রবেরি সহ বিভিন্ন ফল ও ফসলের। সনাতন পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে ফলন পাওয়া যায় কয়েক গুণ। হাইড্রোপনিক সিস্টেমে করেন এবং ট্রেডিশনাল সিস্টেমও করেন, গাছ লাগান প্রচুর পরিমাণে, এবং ঢাকা শহরকে আমরা কংক্রিটের শহর থেকে আমরা সবুজায়ন করতে চাই। বাড়ির ছাদে ফসল ফলানোর এমন পরিকল্পনা শুরুতে পাগলাটে লাগলেও সেখানে এখন স্বস্তি মেলে বাড়ির বাসিন্দাদের। যখন শুরু করে, শুরুটা দেখে আমাদের সবারই, আমার ছেলেদের সব আব্বা কি করতেছে, তারপর যখন দেখলাম গাছগুলি বড় হচ্ছে, ছাদটা সবুজে ঢেকে গেছে, তখন সবাই খুব খুশি, আমারও তখন ভালো লাগে। ফাইনালি এটা হলো, হওয়ার পরে যে ফিলিংসটা ওইটা আলাদা, ওইটা যখন নিজে ছাদে আসলে এত সবুজ দেখা যায়, ওইটা আসলে অন্যরকম ভালো লাগে। কয়েক বছর ধরেই বাড়ছে ছাদ কৃষির জনপ্রিয়তা। সরকারি হিসাব বলছে গত বছর পর্যন্ত রাজধানীতে আবাদি ছাদের সংখ্যা ছিল 6,500-এর বেশি। যান্ত্রিকতার এই জীবনে যখন হাঁপ ধরে যায়, তখন প্রকৃতির সান্নিধ্য খোঁজে মানুষ। সবুজের সমারোহ কমতে থাকা এই নগরে সেই সুযোগ করে দেয় এমন ছাদ কৃষি। আর এমন ছোট ছোট পদক্ষেপ দিয়ে নগরে যদি সবুজায়নের ভিত গেড়ে দেওয়া যায়, তবে মন্দ কি? সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পকে ছাড়ছেন ঘনিষ্ঠরা, জোরালো হচ্ছে অপসারণের দাবি। কৃষক বাঁচাতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি। আনুশকা ধর্ষণ ও হত্যায় বন্ধু দিহানের স্বীকারোক্তি। রাজধানী থেকে 85 কোটি টাকার সাপের বিষ সহ আটক 5। প্রতি বছর বায়ু দূষণে ক্ষতির অঙ্ক দিয়ে বানানো যায় 2টি পদ্মা সেতু। আজ থেকে শুরু হলো চসিক নির্বাচনের প্রচার কাজ। বিশ্বের শীর্ষ ধনী টেসলার ইলন মাস্ক। বালি হামলায় জড়িত কট্টরপন্থী নেতা বশিরের মুক্তি। এবং বাংলাদেশ ক্রিকেট দলে কেউই করোনা আক্রান্ত নয়। এ ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।